হ্যালো শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় বিবরণী প্রথম পত্র রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নটি সমাধান করব। আমরা প্রথমে সমাধান করার আগে উদ্দীপকটা বোঝার চেষ্টা করব। মূলধন মালিকানা সত্ত্ব, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, ক্রয় ও বিক্রয়, ক্রয় প্রত্যক্ষ খরচ এবং বিক্রয় হচ্ছে প্রত্যক্ষ আয়। কুঋণ হচ্ছে অনাদায়ী পাওনা, অর্থাৎ আমরা ধারে বিক্রি করার পর যে টাকাটা আমাদের আদায়যোগ্য হয় নয় সেটি হচ্ছে আমাদের কুঋণ। কুঋণ সঞ্চিতি, এটা হচ্ছে বিগত বছরে, বা এটাকে আমরা বলতে বিগত বছরের কুঋণ সঞ্চিতি বা প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি আমরা বলতে পারি। কর ও অভিকর, এটি পরোক্ষ খরচ। ঋণপত্র ডেবিটে যদি থাকে তাহলে এটাকে আমরা সম্পদ ধরবো, আর ঋণপত্র যদি ক্রেডিটে দেওয়া থাকে তাহলে এটাকে আমরা দায় ধরবো। কিন্তু আজকের ঋণপত্র আমাদের ডেবিটে দেওয়া আছে, তার মানে এটা আমাদের এক ধরনের বিনিয়োগ। এমন ঋণপত্র আমাদের পার্সেন্ট আছে 12% দেওয়া আছে, তার মানে আমাদের সুদ নির্ণয় করতে হবে। ভাড়া ও উপভাড়া, ভাড়া যদি ডেবিটে থাকে তাহলে এটি আমাদের পরিচালন ব্যয়তে যাবে এবং ক্রেডিটে থাকলে অন্যান্য আয়তা আসবে। প্রারম্ভিক মজুত পণ্যের প্রত্যক্ষ খরচ। ইজারা সম্পদ 10 বছরের জন্য বলা আছে। ইজারা সম্পদ হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। 10 বছরের জন্য যদি এখানে যদি কোনো সময় উল্লেখ থাকে তাহলে আমাদের অবলোপন বের করতে হবে। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, ব্যাংক জমার উদ্বৃত্ত, এটি আমাদের চলতি সম্পদ। প্রদেয় নোট চলতি দায়। অফিস খরচাবলী অর্থাৎ দপ্তর খরচাবলী, এটি পরিচালন ব্যয়তে বসাতে হবে। ভ্যাট চলতি হিসাব ডেবিটে আছে। ভ্যাট চলতি হিসাব ডেবিটে থাকতে পারে, কখনো ক্রেডিটে থাকতে পারে। ডেবিটে থাকলে এটি আমাদের চলতি সম্পদ এবং ক্রেডিটে থাকলে চলতি দায়। সমন্বয়ে বলা আছে 1000 টাকার আগুনে বিনষ্ট পণ্য বিবেচনার পূর্বে সমাপনী মজুত পণ্য 51,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ সমাপনী মজুত পণ্য আমরা 51,000 টাকা মূল্যায়ন করেছি তখন, যে আগুনে বিনষ্ট করার পূর্বে, অর্থাৎ আগুন লাগার আগেই আমরা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করছি 51,000 টাকা। এর অর্থ হচ্ছে সমাপনী মজুত পণ্য কিন্তু আমাদের আর 51,000 টাকা না, এখান থেকে কিন্তু 1,000 টাকার পণ্য পুড়ে গেছে, কারণ সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করছি এবং আগুন লাগছে পরে। বলা আছে 1,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য বিবেচনার পূর্বে সমাপনী মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ আগুন লাগার পূর্বে সমাপনী মূল্যায়ন করা হয়েছে। তারপরে আগুন লাগছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পরে, তাহলে 51,000 টাকা সমাপনী মজুত পণ্য কিন্তু আমাদের নাই। মুনাফাবিহীন বিক্রয় 2,000 টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। মুনাফাবিহীন বিক্রয়ের কাজ হচ্ছে একবার বিক্রয় থেকে বাদ দিব এবং একবার ক্রয় থেকে বাদ দিব। খরিদ্দারগণ 2,000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছেন কিন্তু হিসাবভুক্ত হয়নি। সমন্বয় ফেরত বলতে আমরা বলতে পারি অলিখিত বিক্রয় ফেরত। খরিদ্দারগণ ফেরত পাঠিয়েছেন, তার মানে আমি রিসিভ করছি, তার মানে এটি হচ্ছে আমাদের জন্য বিক্রয় ফেরত। মোট কুঋণের পরিমাণ 2,000 টাকা। প্রাপ্য হিসাবের 10% ধরে কুঋণ সঞ্চিতি ধার্য করতে হবে। স্থায়ী সম্পত্তির উপর অপচয় ধার্য করতে হবে। কতে বলা ছিল নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তা দেখি এখানে আমরা নিট বিক্রয় কীভাবে নির্ণয় করব। আমরা প্রথমে বিক্রয় নিচ্ছি 93,500 টাকা, যেটা যেখানে আমাদের রেওয়া মিলে বিক্রয় দেওয়া ছিল। বিনামূল্যে বিক্রয় দেওয়া আছে আমাদের 93,500 টাকা। তাহলে এখানে আমরা বিক্রয় লিখলাম এই 93,500 টাকা। তাহলে এখানে আমাদের বিক্রয় লিখছি আমরা 93,500 টাকা। এবং মুনাফাবিহীন বিক্রয়, এই যে মুনাফাবিহীন বিক্রয় কিন্তু আমাদের এখানে 2 নং সমন্বয় দেওয়া আছে। মুনাফাবিহীন বিক্রয়, এই মুনাফাবিহীন বিক্রয়ের কাজ হচ্ছে একবার বিক্রয় থেকে বাদ দিতে হবে, একবার ক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে মুনাফাবিহীন বিক্রয়ের কাজ হচ্ছে ক্রয় থেকে একবার বাদ দিব, আমরা বিক্রয় থেকে বাদ দিব। আরেকটি বলা আছে এখানে অলিখিত বিক্রয় ফেরত। এই যে অলিখিত বিক্রয় মানে যে খরিদ্দারগণ 2,000 টাকা পণ্য ফেরত পাঠিয়েছেন কিন্তু হিসাবভুক্ত হয়নি। এই খরিদ্দারগণ ফেরত পাঠিয়েছেন মানে এটি হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে এটাকে আমরা বলতে পারি অলিখিত বিক্রয় ফেরত 2,000 টাকা। তাহলে আমাদের বিক্রয় পরিমাণ হচ্ছে 89,500 টাকা। তাহলে আমরা কীভাবে বের করলাম, রেওয়া মিলে ক্রেডিট থাকবে বিক্রয় থেকে মুনাফাবিহীন বিক্রয় আমরা বাদ দিচ্ছি, যেটা কিন্তু আমাদের সমন্বয় 2 নম্বর সমন্বয় ছিল। এবং আমাদের অলিখিত বিক্রয় ফেরত ছিল 2,000 টাকা, এটি আমাদের ছিল হচ্ছে 3 নং সমন্বয়। এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো বিক্রয় থেকে মুনাফাবিহীন বিক্রয় বাদ যাবে না, অলিখিত বিক্রয় ফেরতও বাদ দিতে হবে। এগুলো আমাদের লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য এগুলো আমি লিখে দিলাম। তাহলে আমাদের নিট বিক্রয় পরিমাণ 89,500 টাকা। ক্ষতে বলা ছিল মোট লাভ 23,500 টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা মোট লাভ আমরা এখানে নিয়েছি যে মোট লাভ প্রশ্নে প্রদত্ত 23,500 টাকা, যেটা কিনা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এবং এখানে আমরা পরিচালন ব্যয়গুলো লিখবো। পরিচালন ব্যয়তে দেখো এখানে আমাদের বেতন নাই, তাহলে আমাদের কি আছে কুড়িন আছে। আমরা কি জানি রেয়ামলি ডেবিটে যে কুড়িনের অংশটা থাকবে সেটা আমরা প্রথমে লিখবো। রেয়ামলি ডেবিটে কুড়িন দেওয়া আছে হচ্ছে আমাদের 1,500 টাকা। এবং সমন্বয় কি বলছে দেখো, সমন্বয় এখানে বলা আছে মোট কুড়িনের পরিমাণ, মোট কুড়িনের পরিমাণ 2,000 টাকা। আমাদের মোট কুড়িন কত হতে হবে, 2,000 টাকা হতে হবে। তাহলে আমাদের আগে কুড়িন ছিল কিন্তু এখানে 1,500 টাকা, যেটা আমরা এখানে লিখছি 1,500 টাকা হচ্ছে কুড়ি। তাহলে নতুন কুড়িন আমাদের কত, নতুন কুড়িন 500 টাকা হবে। এই দেখো মোট কুড়িন কিন্তু আমাদের 2,000 টাকা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলতে মোট কুড়িন। তাহলে মোট নতুন কুড়িন আমরা 2,000 টাকা 500 টাকা কীভাবে বের করছি, এই যে ওদের মোট কুড়িন বলছে 2,000 টাকা, তার মধ্যে থেকে আমাদের আগে কুড়িন ছিল কত 1,500 টাকা। তাহলে আমাদের নতুন কুড়িনের পরিমাণ হবে কত 500 টাকা। এই যে মোট কুড়ি, এটা হচ্ছে আমাদের মোট কুড়ি। এই মোট কুড়িনের সাথে এখানে বলা ছিল
প্রাপ্য হিসাবে 10% ধরে কুড়িন সঞ্চিত ধার্য করতে হবে। আমরা কি জানি রেওয়ামিলের ডেবিটের কুড়িনের সাথে যে রেওয়ামিলের এই কুড়িনটি ছিল রেওয়ামিলের ডেবিটে এবং এর সাথে সমন্বয়ের কুড়িন যোগ করবো এবং এর সাথে সমন্বয় যে কুড়িন সঞ্চিত থাকবে সেটি আমাদেরকে তো যোগ করতে হবে। তাহলে সমন্বয় কুড়িন সঞ্চিত হচ্ছে 10%, যে 10% দেওয়া আছে এটা আমরা কীভাবে বের করবো? আমাদের প্রাপ্য হিসাব কত আছে দেখি। আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে কিন্তু আমাদের 30,000 টাকা। আমরা জানি নতুন কুড়িন সঞ্চিত কিন্তু পার্সেন্টেজ করতে হয় প্রাপ্য হিসাবের উপর। নতুন প্রাপ্য হিসাব আমাদের কত দেওয়া আছে? 30,000। এই 30,000 টাকা প্রাপ্য হিসাবের সাথে এই যে 30,000 টাকা যদি আমরা প্রাপ্য হিসাব লিখি, এর সাথে আমরা কী করব? এই যে এখানে দেওয়া আছে যে খরিদ্দার 2,000 টাকা পণ্য ফেরত পাঠাইছে। আমরা জানি সমন্বয় যদি বিক্রয় ফেরত থাকে, একবার বিক্রয় থেকে বাদ দিতে হয়, একবার প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হয়। তাহলে আমরা এই প্রাপ্য হিসাব থেকে 2,000 টাকা বাদ দিয়ে দেবো। এই 30,000 টাকা আমরা বাদ দিয়ে দেবো কত? 2,000 টাকা। এবং এই যে নতুন কুড়িন 500 টাকা, এটাও কিন্তু আমাদের বাদ দিতে হবে। দেন আমরা পার্সেন্ট করব 10%। তাহলে 30,000 থেকে যদি আমরা 2,000 এবং 500 অর্থাৎ 2,500 যদি বাদ দিই, তাহলে আমাদের পরিমাণ আসে কিন্তু 27,500। 27,500 10% কিন্তু 2,750 টাকা। তাহলে তাহলে এটা ছিল রেওয়ামিলের ডেবিটে, এটা সমন্বয় ছিল, এইটাও ছিল আমাদের কোথায়? সমন্বয়। এর সাথে আমরা কিনবো রেওয়ামিলের ক্রেডিটে যে কুড়িন সঞ্চিত থাকে সেটা আমরা বাদ দেবো। রেওয়ামিলের ক্রেডিটটাতে আমরা কি লিখবো? পুরাতন লিখবো। এই যে রেওয়ামিলের ক্রেডিটে দেওয়া আছে, যে রেওয়ামিলের ক্রেডিটে দেওয়া আছে কুড়িন সঞ্চিতি 4,500 টাকা। এই যে ক্রেডিটে দেওয়া আছে 4,500 টাকা, এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে 4750 থেকে 4,500 বাদ দিলে আমাদের আসে কত? 250 টাকা। এটা আমাদের পরিচালন ব্যয়তে লিখতে হবে। তারপর এখানে লেখা আছে আমাদের কর ও অভিকর। যে কর ও অভিকর এটি আমাদের পরিচালন ব্যয়তে আসবে। কর ও অভিকর, যে কর ও অভিকর আমাদের পরোক্ষ খরচ, এটি পরিচালন ব্যয়তে আনা হয়েছে। তারপর লেখা আছে ভাড়া। ভাড়া এটা আমরা কোনটা লিখবো? ভাড়া কিন্তু আমাদের উদ্যোগ প্রশ্নে কিন্তু দুইটি আছে, একটা রেওয়ামিলের ডেবিটে আছে এবং একটা ক্রেডিটে আছে। যে ভাড়া, ভাড়া ডেবিটে আছে 40,000 টাকা এবং ক্রেডিটের টাকা বলা হয় উপভাড়া বা প্রাপ্ত ভাড়া বা সাবলেট বলে। ডেবিটেরটা পরিচালন ব্যয়তে আসবে। এই যে আমরা লিখেছি এখানে ভাড়া ডেবিটে পরিচালন ব্যয়তে 40,000 টাকা ভাড়া ডেবিটে। এবং অফিস খরচাবলী দেওয়া ছিল আমাদের প্রশ্নে। এই যে অফিস খরচ আছে 10,000 টাকা, যেটা আমাদের পরিচালনা ব্যয়তে আসছে। অফিস খরচের আর একটা নাম হতে পারে দপ্তর খরচ। এবং ইজারা সম্পদের অবলোকন। ইজারা সম্পদের অবলোকন কিন্তু এখানে কিন্তু ইজারা সম্পদের অবলোকনের কথা বলেনি, এখানে বলা ছিল আমাদের ইজারা সম্পদ 10 বছরের জন্য 10,000 টাকা। আমরা জানি সম্পদের সামনে এইভাবে বছর উল্লেখ থাকলে এটা আমাকে অবলোকন বের করতে হবে। তাহলে 10,000 টাকা 10 বছরের জন্য 1 বছরের অবলোকন করলো, কারণ যেহেতু আমাদের অঙ্কটা 1 বছরে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা দেখাতে পারি 10,000 10 দিয়ে ভাগ, কারণ 10 দিয়ে কেন ভাগ করলাম? 10 বছরের জন্য। আর 1 দিয়ে কেন গুণ করলাম? মানে 1 বছর দরকার। তাহলে আমাদের ইজারা সম্পদের অবলোকনের পরিমাণ আসে আমাদের 1,000 টাকা। এবং এখানে বলা ছিল আমাদের এই স্থায়ী সম্পদের অবচয়, যে 6 নম্বর সমন্বয় বলা আছে স্থায়ী সম্পদের ওপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে স্থায়ী সম্পদগুলো আমাদের কী কী আছে? আমাদের এখানে স্থায়ী সম্পদ হচ্ছে যন্ত্রপাতি এবং আসবাবপত্র। যন্ত্রপাতির মূল্য হচ্ছে 1,50,000 টাকা এবং আসবাবপত্রের মূল্য হচ্ছে 58,000 টাকা। তাহলে এর উপর আমরা অবচয় যদি বের করি, তাহলে এখানে আমরা লিখছি অবচয় সমূহ। যন্ত্রপাতির অবচয় 1,50,000-এর 10% হচ্ছে 15,000 টাকা এবং আসবাবপত্র 58,000-এর 10% হচ্ছে 5,800 টাকা। যোগ করলে আমাদের মোট অবচয়ের পরিমাণ আসতেছে 20,800 টাকা। তাহলে আমাদের পরিচালন ব্যয়গুলো কী কী আসতেছে? পরিচালন ব্যয় হচ্ছে অনাদিপানা পরিমাণ 250 টাকা, কর ও অভিকর 3,500 টাকা, ভাড়া 40,000, অফিস খরচাবলী 10,000 টাকা, ইজারা সম্পদে অবলোকন 10,000, যন্ত্রপাতি এবং আসবাবপত্র অবচয় 20,800 টাকা। তাহলে মোট পরিচালন ব্যয় হচ্ছে আমাদের 75,500 টাকা। এটা হচ্ছে আমাদের পরিচালনা সংক্রান্ত মোট ব্যয়ের পরিমাণ। তাহলে আমাদের এখানে মোট লাভ দেওয়া ছিল কত?